পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। আজ মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় ও রাত্রি যাপন করবেন হাজিরা। পরদিন রওনা হবেন আরাফার ময়দানে। ফিলিস্তিনিদের মাথা বুক লক্ষ্য করে ইসরায়েলের গুলি, একদিনে নিহত 27, সুষ্ঠু তদন্তের দাবি জাতিসংঘের। তেল আবিবে ইয়েমেন ও সিরিয়ার যৌথ হামলা, পাল্টা জবাব দখলদারদের। যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। প্রতিক্রিয়াহীন যুক্তরাষ্ট্র, উদ্বেগের মধ্যে তেহরান, কায়রো এবং IAEA এর বৈঠক। এবং ঈদ উপলক্ষে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে উৎসবের আমেজ। রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দেয়ায় পশুর বাজারে সংকট। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার হাটেও উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। সৌদি আরবে আজ 8 জিলহজ। লাখো হাজি মক্কা থেকে রওনা হয়েছেন মিনার উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো হজের মূল আনুষ্ঠানিকতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাত হাজিরা অবস্থান করবেন মিনায়। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। আজ 8 জিলহজ। এদিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। পবিত্র হজের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। যাচ্ছি তার কাছে। আরিফ, মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই এই মিনার অবস্থান, যেটিকে তাবুত শহর নামে পরিচিত পুরো পৃথিবীর মানুষের কাছে। এই তাবুত শহরে আজ লোকে লোকারণ্য। আমরা যেমনটি দেখেছি, ঠিক মধ্যরাত থেকেই এই তাবুত শহর মিনায় অভিমুখে রওনা করেছে মুসল্লিরা। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি তাবুতে আমি বেশ কয়েকটি তাবুতে ঘুরেছি। আমি দেখছি যে বাংলাদেশিরা তাদের তাবুতে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশে তারা আছে, তারা তাদের তাবুতে অবস্থান করে একদম অসংখ্য লোক যারা মক্কায় অবস্থান করছে, তারা কিন্তু এই মিনা অভিমুখে আসতে শুরু করছেন। এবং বলা চলে যে আজকে দুপুরের মধ্যেই কিন্তু পুরো অর্থাৎ মক্কা শরীফে যারা আছেন, এই বছর হজ পালনের জন্য এসেছেন, তারা সম্পৃক্ত এই মিনাতে এসে উপস্থিত হবে। এই মিনার যেই রাত্রি যাপন, সেটাকে মূলত লাইলাতুল মিনার বলা হয়। অর্থাৎ এই মিনার রাত্রি যাপনের মধ্য দিয়ে কিন্তু পবিত্র হজের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। অর্থাৎ আজকে জোহর থেকে শুরু করে আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ এই মিনায় অবস্থান করে হাজিরা এখানে নামাজ আদায় করবেন। এবং মিনায় রাত্রি যাপন শেষে কিন্তু আগামীকালই কেবল আরাফা, অর্থাৎ কেবল আরাফায় অবস্থানের জন্য তারা কিন্তু এখান থেকে আরাফার উদ্দেশ্যে রওনা করবে। আমরা যেমনটি দেখেছি, আসলে পবিত্র নগরী এই যে মিনা, মুজদালিফা, আরাফা, এই যে অংশগুলো আছে, এগুলো বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা একেবারে নিয়ন্ত্রিত করে রাখা হয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এবং পর্যাপ্ত বলা চলে প্রায় 20,000-এর বেশি স্বেচ্ছাসেবক কিন্তু এখানে নিয়োগ করা হয়েছে, যারা মূলত হাজিদের সেবা যাত্রী যে কোনো সেবা দিতে পারবে। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয় দেখেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং ডাক্তারদের এক ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে, যাতে করে এই বছরের যে গরমের আধিক্য থাকবে, এই আধিক্যের কারণে যাতে বয়োবৃদ্ধ এবং যারা মুসল্লি
এখানে হজ পালনের জন্য এসে মিনায় অবস্থান করবেন, তাদের যাতে শারীরিক কোনো ধরনের সমস্যা না হয় তাদের জন্য এই বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। আমরা যেমন জানি যে আসলে বিগত বছরের চাইতে এই বছরে যে হজ সেটি কিন্তু একেবারে ব্যতিক্রম ভাবে উদযাপিত হবে এমনটি ঘোষণা দিয়েছে সৌদি আরব, এবং সেই ক্ষেত্রে আমাদের সব ধরনের সুব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে মিনা থেকে পবিত্র হজ দিয়ে সব শেষ। মিনা থেকে যুক্ত হয়ে হজের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। খাবার সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা, এমনটাই অভিযোগ গাজার সরকার পরিচালিত গণমাধ্যম অফিসের। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে জাতিসংঘ। এদিকে কার্যকারিতা বৃদ্ধির অজুহাতে 4 জুন থেকে বন্ধ করা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার ত্রাণ বিতরণ সংস্থা। অন্যদিকে অবরুদ্ধ উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছে আরও 27 জন। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েলি সেনারা, এতে প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার ত্রাণ বিতরণ সংস্থার দিকে নিয়ে নির্বিচারে গুলি চালানোর বিষয়টিকে ভয়াবহ ও পরিকল্পিত অপরাধ বলে অভিযোগ করেছে উপত্যকাটির সরকারি গণমাধ্যম অফিস। এ বিষয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, খাবার সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালায় দখলদার বাহিনী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল। একই দিন গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ সংস্থা সরাসরি হামাসকে পাশ কাটিয়ে গাজার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে। গত সপ্তাহে চালু করা এই কার্যক্রম এখন পর্যন্ত কয়েক লাখ মানুষকে খাবারের প্যাকেট বিতরণ করেছে বলেও দাবি তার। এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, শুধু খাবার সংগ্রহ করতে গিয়ে জীবন ঝুঁকিতে ফেলছে গাজার সাধারণ মানুষ, অনেকেই হারাচ্ছেন প্রাণ, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বান পুনর্ব্যক্ত করে ঘটনার স্বাধীন তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান দুজারিক। অন্যদিকে নেতানিয়াহু প্রশাসনের এই বর্বরোচিত হামলার বিষয়ে অবগত মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এই ধরনের প্রতিবেদন যাচাই করে দেখা হচ্ছে। নিশ্চিত না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন কোনো ঘোষণা বা পদক্ষেপ নেবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে 2টি রকেট হামলা চালিয়েছে মোহাম্মদ দেইফ ব্রিগেডস নামের সিরিয়ার নতুন একটি গোষ্ঠী। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার দায় স্বীকার করেন তারা। জবাবে সিরিয়ার দক্ষিণাঞ্চলে আর্টিলারি হামলা চালায় তেল আবিব। এতে দেশটির বেশ কয়েকটি স্থানে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির দাবি করেছে সিরিয়া কর্তৃপক্ষ। পাশাপাশি সিরিয়া কারো জন্য হুমকি নয় বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই দিন গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেন থেকেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায় হাউথি বিদ্রোহীরা, তবে তা প্রতিহতের দাবি করে তেল আবিব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় আগাম নির্বাচনে বিরোধী দলের জয় জয়কার। লিবারেল নেতা মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত, অর্থনীতি পুনরুদ্ধারে প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান। স্থানীয় সময় মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, পারমাণবিক অস্ত্র নয় বরং শান্তি ও নিরাপত্তা চায় তেহরান। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, দুপক্ষের এই উত্তেজনায় সৃষ্টি হতে পারে নতুন সংঘাত। পরমাণু ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ বৈঠক হলেও মেলেনি সমাধান। এবার যুক্তরাষ্ট্রের চাপে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেয়া এক ভাষণে তিনি বলেন, ইরানের বৈজ্ঞানিক, কারিগরি ও পারমাণবিক অধিকার কোনোভাবেই বিসর্জন দেয়া হবে না। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। আমরা পারমাণবিক অস্ত্র খুঁজছি না। যারা দাবি করে যে আমরা পারমাণবিক অস্ত্র এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ খুঁজছি, তারাই এই অঞ্চলে ধ্বংসযজ্ঞের মাধ্যমে ভয় দেখাচ্ছে। তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রশাসন।
এর আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে ইরান, কারণ এতে তেহরানের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এটি অগ্রহণযোগ্য ও ব্যর্থ বলে উল্লেখ করেন ওই কূটনীতিক। এখানেই শেষ নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই বলেও জানান তিনি। এদিকে গত শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানকে দেয়া হয়। তিনি স্বল্প সফরে তেহরানে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করেন। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠক হলেও অচলাবস্থা এখনো বিদ্যমান। ওয়াশিংটন বলছে, তেহরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এবং বিদ্যমান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠিয়ে দেয়। তবে তেহরানের দাবি, তারা পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই কায়রোতে কূটনৈতিক বৈঠকে মিলিত হলো ইরান, মিশর ও IAEA। শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি দিল তিন পক্ষই। অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানোর ধারণাকে ইসরায়েলের অবাস্তব কল্পনা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ। কায়রোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তিন পক্ষের বৈঠকে উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের পথ খোঁজার প্রস্তাব। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আরাকচি সাফ জানিয়ে দেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার ইরানের অধিকার, যা থেকে তারা এক চুলও সরে আসবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার লক্ষ্য যদি হয় ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানো, তাহলে সমাধানে পৌঁছানো সম্ভব। কিন্তু যদি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তাহলে কোনো সমঝোতা সম্ভব নয়। এদিকে মিশরের প্রেসিডেন্ট আল সিসির সঙ্গেও দেখা করেন আরাকচি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এক্সে লেখেন, মিশরের সঙ্গে সহযোগিতা এখন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে তেহরান থেকে আসে আরও কড়া বার্তা। IAEA এর সাম্প্রতিক রিপোর্টে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কথা জানানো হলে সেটিকে রাজনৈতিক প্ররোচনায় প্রভাবিত বলে দাবি করে ইরান। পশ্চিমা দেশগুলো বহুদিন ধরেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। IAEA এর রিপোর্ট অতিরঞ্জিত। এতে কারা প্রভাব বিস্তার করেছে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলের দিকে আঙুল তুলে বলেন, গত 40 বছর ধরে ইসরায়েল দাবি করে আসছে 6 মাসের মধ্যেই বোমা বানাবে ইরান, অথচ বাস্তবে সেটা হয়নি কখনো। এরই মধ্যে ভেনেজুয়েলা সফরে গিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ জানান, পরমাণু অস্ত্র ইরানের প্রতিরক্ষা নীতির অংশ নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু শক্তি চায় তেহরান। পশ্চিমা চাপ, ইসরায়েলের কূটকৌশল আর পারমাণবিক উদ্বেগের মধ্যেই শান্তির এই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতটা এগোবে তা সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় আগাম ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধী দলের নেতা লি জে মিয়ং। মঙ্গলবার ৭৯.৪% ভোটারদের অংশগ্রহণে এই জয় পান তিনি। ঐতিহাসিক এ জয়ের পর দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দেশ পুনর্গঠনের আগে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল দক্ষিণ কোরিয়া। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভ্যুত্থানের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার পর এবার নির্বাচনের মাধ্যমে ইয়োলের দলকে শাস্তি দিয়ে বিরোধীদের ক্ষমতায় আনল কোরিয়াবাসী। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন লিবারেল পার্টির নেতা লি জে মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুনসু। নির্বাচনের পরে দেয়া এক ভাষণে লি জে মিয়ং প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশন জানায়, মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার উপস্থিতি ৭৯.৪%, যা ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে দেশ পুনর্গঠনের আগে আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেবল শুল্ক নয়, বরং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনার প্রয়োজন রয়েছে তার। পাশাপাশি উত্তর কোরিয়ার হুমকি থেকে রক্ষা করতেও তাকে কাজ করতে হবে বলে জানান বিশ্লেষকরা।
নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং একসময় রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী চরিত্র হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু গত এক মাসে তিনি দলমতের ঊর্ধ্বে বহু মানুষকে একত্রিত করতে সক্ষম হন। অনেকেই মনে করছেন এই সংকটকালে শুধু তিনিই পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে ফেরাতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হলো 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে 20টি দেশ অংশগ্রহণ করেছে এবারের মেলায়। প্রবাসী শিল্পীরা তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। 29তম এই আসরের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, ইউএসএ। শেষ দিনে মেলার প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের তরুণ কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও প্রতীক হাসান। তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে দর্শক মাতিয়েছেন। শুধু ফ্লোরিডা নয়, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে তরুণ ভক্তরা আসেন তাদের গান শুনতে। আমি আবার চলে এসেছি সব আর্টিস্টকে দেখার জন্য। আমার ফ্রেন্ডরা হোস্ট করে, আমার সব আঙ্কেল আন্টিরা যারা এটা অর্গানাইজ করে। It's amazing. This year was so amazing. So many amazing people came. They presented so many beautiful dances and singing, and especially the people working on this. And I cannot wait for the next fair as well. এবারের মেলার উল্লেখযোগ্য দিক ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণ। অনুষ্ঠানে নাচ, গান, উপস্থাপনা সবকিছুতেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশি তরুণ প্রজন্ম। অন্যান্য অঙ্গরাজ্য থেকে আসা শিশু, কিশোর ও তারুণ্যের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ছোটবেলা থেকে শুরু করছি নাচ পারফরমেন্স দিয়ে, গান পারফরমেন্স। বড় হইতে হইতে এখন স্টেজ উঠাইছি, এমসি হয়ে গেছি। Super excited for the many more years to come. As American born, I'm very excited to show the next generation that we can still be in our mother and father's, homeland and bring out the culture in that. Bangladesh Association of Florida, USA. আয়োজকরা জানান 2 দিনের মেলায় প্রায় 20,000 দর্শনার্থী যোগ দিয়েছেন। অংশ নিয়েছেন 20টি দেশের প্রতিনিধিরা। মেলার মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। ভাঙল মিলন মেলা। 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এবং কালচারাল শোকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের আয়োজনে সবচেয়ে বড় উৎসব। আয়োজকরা বলছেন আগামী বছর 30তম উৎসবে তারা আরও ব্যাপক এবং বড় ধরনের আয়োজন করবেন এই উৎসবটিকে স্মরণীয় করে রাখতে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলা, একজন নিহত, আহত অন্তত 5। জানা যায়নি কারণ। হামলাকারীর খোঁজে পুলিশের অভিযান। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এরই মধ্যে 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে সিকিম ও আসাম রাজ্য থেকে। গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণে পাহাড়ি ঢল ও ধসে সিকিমের পর্যটন ব্যবস্থাও ভেঙে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চলমান বৃষ্টিপাতের ফলে উত্তর পূর্ব ভারতের সবগুলো রাজ্যেই বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে পাহাড়ি ধসে ভেঙে পড়েছে পর্যটক ব্যবস্থা। বহু পর্যটক আটকে পড়েছেন। হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। ভূমিধসে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। আসাম রাজ্যের বন্যা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যের 19 জেলায় কম বেশি বন্যা কবলিত। সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বর্ষায় এই সময় প্রচুর সংখ্যক পর্যটকের ভিড় থাকে সিকিমে। পাহাড়ি ঢল ও ধসের জেরে জাতীয় সড়কগুলো প্রায় সব বন্ধ রয়েছে, কিন্তু কিছু রাস্তা দিয়ে এখনও যান চলাচল হলেও জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন অনেকেই। শঙ্কার বিষয়, এখনও ব্রহ্মপুত্র, বরাক ও কপিলী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে উত্তর পূর্ব রাজ্যগুলোতে এই বন্যার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। কানাডার দাবানলের ধোঁয়ায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের বাতাসের গুণগত মান।
স্থানীয় সময় মঙ্গলবার মিনিয়াপলিস অঙ্গরাজ্যের বায়ুর মান অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুর পর্যন্ত অঙ্গরাজ্যটির অধিকাংশ অঞ্চলে সতর্কতা জারি করেছে মিনেসোটা পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে মিশিগান, পশ্চিমে ডাকোটা ও নেব্রাস্কা এবং দক্ষিণ পূর্বে জর্জিয়া পর্যন্ত বিস্তৃত হয় কানাডার দাবানলের ধোঁয়া। শিশুদের সুরক্ষা নিশ্চিতে চলতি বছর জুলাই মাস থেকে ফ্রান্সে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানায়, 1 জুলাই থেকে সমুদ্র সৈকত, পার্ক, স্কুলের বাইরে এলাকা, বাস স্টপ এবং ক্রীড়া প্রাঙ্গণে নতুন এই নিয়ম কার্যকর হবে। এ বিষয়ে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ধূমপানের কারণে প্রতিদিন দেশটির প্রায় 200 মানুষ মারা যান। তবে এই নিষেধাজ্ঞা রেস্তোরাঁর বাইরের অংশে এবং সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানা গেছে। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। প্লাস্টিক বর্জ্য মোকাবেলায় নতুন আশার আলো দেখাচ্ছে অস্ট্রেলিয়ার এক গবেষণা। সামুদ্রিক এক প্রকার ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙায় সফলতা পেয়েছেন দেশটির ইউনিভার্সিটি অফ সিডনির গবেষক দল। আগের স্থলভিত্তিক ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এটি, এমনটাই মত বিজ্ঞানীদের। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনির একদল গবেষক সামুদ্রিক উৎস থেকে নতুন এক ছত্রাক শনাক্ত করেছেন যা পলিপ্রোপিলিন প্লাস্টিক ভাঙতে সক্ষম। পরীক্ষাগারের গবেষণায় এখনো পুরোপুরি প্রমাণ না মিললেও প্রাথমিক ফলাফলে দেখা যায় এটির কর্মক্ষমতা আগের যে কোনো ছত্রাকের চেয়ে অনেক বেশি। এর আগে 2023 সালে একই গবেষণা দল স্থলভিত্তিক ছত্রাক দিয়ে পলিপ্রোপিলিন ভাঙার রেকর্ড গড়েছিল। সেবার 30 দিনে 21% ও 90 দিনে 27% প্লাস্টিক ভাঙতে সক্ষম হন তারা। এবার সেই সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে নতুন এই সামুদ্রিক ছত্রাক। প্লাস্টিকের গঠন দুর্ভেদ্য হলেও ছত্রাক উৎপাদিত প্রাকৃতিক এনজাইম তা ভাঙতে সক্ষম বলেই মনে করছেন বিজ্ঞানীরা। গবেষণা পদ্ধতিতে প্লাস্টিককে প্রথমে তাপ বা ইউভি রশ্মি দিয়ে সামান্য প্রক্রিয়াজাত করা হয়, এরপর তা ছত্রাকের সঙ্গে তরল মাধ্যমে রেখে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়। গবেষকরা জানান, এই গবেষণায় প্রকৃতির নিজস্ব নিয়মে প্লাস্টিক ভাঙার প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্লাস্টিককে কম তাপে ভাঙার এই জৈব পদ্ধতি পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবেও লাভজনক বলে দাবি তাদের। প্রক্রিয়াজাত খাদ্য মোড়ক, বোতলের ঢাকনা, গাড়ির যন্ত্রাংশ সহ দৈনন্দিন জীবনের নানা জিনিসেই ব্যবহৃত হয় পলিপ্রোপিলিন। অথচ 2021-22 সালে এর মাত্র 8% পুনর্ব্যবহার হয়েছে, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান প্যাকেজিং কনসোর্টিয়াম। তাই সামুদ্রিক ছত্রাকের সাহায্যে পলিপ্রোপিলিন বিয়োজনের এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে বাস্তবায়নে কাজ করছে গবেষক দল। চলছে শিল্প খাত ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:30টার দিকে নর্থ ইয়র্কের লরেন্স হাইটস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানায় চিকিৎসক। এর মধ্যে হামলাকারীকে ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কারণ জানতে চলছে তদন্ত। মেক্সিকোর উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 17 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার নুয়েভা লিওনের মন্তেরে শহর থেকে তামাউলিপাস রাজ্যের টাম্পিকোতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। দুর্ঘটনার আসল কারণ বের করতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ইতালি সহ ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি কোরবানি দিচ্ছেন, ফলে খামারগুলোতে দেখা দিয়েছে পশুর সংকট, বেড়েছে পশুর দামও। এছাড়া তৈরি পোশাকের দোকানগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। এবার ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি পশু কুরবানি দিচ্ছেন। আগামী শুক্রবার দেশটিতে বসবাসকারী 27 লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। ঈদে অনেকেই ব্যক্তিগতভাবে খামারে গিয়ে নিজেদের পছন্দ মতো পশু কিনে থাকেন। ঈদের নামাজ শেষেই তারা ছুটে যান খামারে। ইসলামী শরীয়ত মতে পশু কুরবানি দিয়ে নিয়ে আসেন বাড়িতে।
প্রবাসের মাটিতে কুরবানি দিতে পেরে আনন্দিত বাংলাদেশিরা। রোমের ব্যবসায়ীরা জানান, তারা খামারে গিয়ে গরু ছাগল পছন্দ করে কিনে রাখেন এবং কুরবানির দিন পশু জবাই করে গ্রাহকদের মাঝে বিতরণ করেন। ব্যবসায়ীরা বলছেন, এবার বিপুল সংখ্যক মানুষ তাদের কাছে অর্ডার দিয়েছে। প্রতি বছর এখানে কোরবানি দেওয়া হয় আমাদের এই ইসলামিক শরীয়ত অনুযায়ীতে। বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। গতবার থেকে এবার কুরবানির চাহিদা বাড়ছে। বাংলাদেশিরা সবাই কোরবানির গরুর জন্য অর্ডার নেই। আমরা খামার থেকে গরু নিয়ে আসি, নামাজের পরে কোরবানি করে সবাইকে দিয়ে দিই। কুরবানির ঈদ হলেও এবারও অন্যান্য বছরের মতো তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। রাজধানী রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ খ্যাত পিয়াসা ভিক্টোরিওতে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। ঈদুল আজহা সামনে রেখে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকা পর্যন্ত গৃহপালিত পশুর বাজারে জমজমাট ভিড়। তবে প্রাণ নেই সেই উৎসবের। বাসিন্দাদের দাবি, আকাশ ছোঁয়া দামের কারণে বেচাকেনা কঠিন হয়ে পড়েছে। আয় রয়ে গেছে আগের মতোই, তাই এবার ঈদে আনন্দের চেয়ে দুশ্চিন্তাই বেশি। মিশরের কায়রোতে কোরবানির পশুর হাট জমলেও ক্রেতাদের মুখে অসন্তোষ। বিক্রেতাদের দাবি, খাদ্যশস্য ও পশু যত্নের খরচ বেড়েছে কয়েক গুণ। এতে করে দাম সহনীয় রাখা কঠিন হয়ে পড়েছে। একই চিত্র ইরাকেও। ঈদ ঘনিয়ে এলেও এবার পশুর চাহিদা নেই আগের মতো। কারণ হিসেবে জানা যায়, আমদানি করা পশু প্রভাব ফেলছে স্থানীয় বাজারে। এদিকে লিবিয়ার ত্রিপোলিতে বিক্রেতারা এবার নতুন পথ বেছে নিয়েছেন। 15 মাসের কিস্তিতে পশু বিক্রি করছেন অনেকে। ধর্মীয় কর্তব্য পালনে সাধারণ মানুষ যেন পিছিয়ে না পড়েন, এমন লক্ষ্যকে সামনে রেখেই তাদের এই উদ্যোগ। সিরিয়ার দামেস্কেও কোরবানির বাজারে হতাশা। বিক্রেতারা জানান, দাম 30 থেকে 40% কমলেও নেই ঈদের সেই চিরচেনা আমেজ। এবছর ঈদের আমেজ ম্লান। ঈদুল আজহার কোনো উৎসবের ভাবই নেই। গত বছরের মতো কোনো উৎসবের অনুভূতি নেই। আলজেরিয়ার বিক্রেতারা জানান, খাদ্য, চিকিৎসা ও পরিচর্যা সহ সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। তাবুর শহর মিনার পথে লাখ লাখ হাজি, পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। ফিলিস্তিনিদের মাথা, বুক লক্ষ্য করে ইসরায়েলের গুলি, একদিনে নিহত 27, সুষ্ঠু তদন্তের দাবি জাতিসংঘের। তেল আবিবে ইয়েমেন ও সিরিয়ার যৌথ হামলা, পাল্টা জবাব দখলদারদের। এবং যুক্তরাষ্ট্রের চাপে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের। প্রতিক্রিয়াহীন যুক্তরাষ্ট্র। উদ্বেগের মধ্যেই তেহরান, কায়রো এবং IAEA এর বৈঠক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।